এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.1 এ একের অঙ্কগুলো করব। এখানে কি বলা আছে, নিম্নলিখিত পরিস্থিতিগুলোর সাথে সম্পর্কযুক্ত সংখ্যাগুলো কি একটি সমান্তর প্রগতি গঠন করে এবং কেন? তো এই অঙ্কগুলো করার আগে সমান্তর প্রগতি মানে কি? দেখো, সমান্তর প্রগতি মানে হচ্ছে, ধরো তোমার কাছে যে কোনো একটা সংখ্যার সিরিজ আছে, ধরো 2, 4, 6, 8, 10 এমনভাবে সিরিজ আছে, ঠিক আছে? তো এদের মধ্যে যদি মানে যে সংখ্যা দুইটা, প্রথম দুইটা বা এই দুইটা বা যে কোনো দুইটার মধ্যে যদি ডিফারেন্স সেম থাকে, মানে এই দুইটার মধ্যে ডিফারেন্স যেত, আবার এই দুইটার মধ্যেও ডিফারেন্স সেম, আবার এই দুইটার মধ্যেও সেম থাকবে, এই দুইটার মধ্যেও সেম যদি থাকে, তাহলে এটা সমান্তর প্রগতি বলে। দেখো এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তো 4 থেকে যদি 2 বিয়োগ করি কত আসবে? 2। এখানে দেখো, এখানে যদি 8 থেকে 6 বিয়োগ করি 2, এখানে 6 থেকে 4 বিয়োগ করলে 2, এখানে 10 থেকে 8 বিয়োগ করলে 2, এখানে সবগুলো সাধারণত মানে কমন ডিফারেন্স সেম, তাহলে এটাকে সমান্তর প্রগতি। একইভাবে যদি আরেকটা নিই সিরিজ, ধরো 3, 5, 3, 6 না, 6, 8, 12 এমনভাবে ধরো একটা আছে। এখানে দেখো, এখানে যদি আমরা সাধারণত চেক করি, তো বড় সংখ্যা হচ্ছে 6, 6 থেকে 3 বিয়োগ করলে কত আসবে? 3। আর এখানে কত? 12, 12 থেকে 8 বিয়োগ করলে কত? 4। আবার 8 থেকে 6 বিয়োগ করলে কত? 8 থেকে 6 বিয়োগ করলে 2। এখানে দেখো, এটার ক্ষেত্রে সাধারণত কিন্তু একই নাই, মানে সেম না। তো এখানে আছে 3 সাধারণত, এখানে আছে 2, আর এখানে আছে কত? 4। তাহলে এটা কি? এটা সমান্তর প্রগতি নয়, ঠিক আছে? যদি সমান্তর প্রগতি করতে গেলে মেইন শর্ত কি? মেইন শর্ত হচ্ছে কমন ডিফারেন্স, মানে সাধারণত কত থাকতে হবে? একই থাকতে হবে, ঠিক আছে? সাধারণত সবগুলো সংখ্যার ক্ষেত্রে একই থাকতে হবে, তাহলেই সেটা সমান্তর প্রগতি হবে। তো 1 নাম্বার কোশ্চেনের 1 নাম্বার কি বলা আছে দেখো, প্রত্যেক কিলোমিটার পর ট্যাক্সির ভাড়া যখন প্রথম কিলোমিটারের জন্য ভাড়া কত? 15 টাকা, এবং প্রত্যেক অতিরিক্ত কিলোমিটারের জন্য ভাড়া 8 টাকা করে হয়। মানে প্রথম কিলোমিটারের জন্য তোমাকে 15 টাকা দিতে হবে, এর পরের কিলোমিটারগুলোর জন্য কত? 8 টাকা করে দিতে হবে। তো এটা কিভাবে করবে দেখো, প্রথমে প্রথমে কি প্রথম হচ্ছে প্রথম কিলোমিটারের ভাড়া। তো এখানে লিখবে, কি লিখবে? প্রথম কিলোমিটার এর জন্য ভাড়া। ভাড়া দেখো, আরেকটা জিনিস দেখো, এখানে যে কমন ডিফারেন্স গুলো লিখেছি সেগুলো হচ্ছে ডি দিয়ে প্রকাশ করার, মানে d1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, এখানে d2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2, d3 মানে 3 নাম্বার, 4 নাম্বার থেকে 4 নাম্বার সংখ্যা থেকে 3 নাম্বার সংখ্যা বিয়োগ করলে d3 আসে। একইভাবে এটা হচ্ছে d4, এটা আসবে কত? 5 নাম্বার সংখ্যা থেকে, এটা হচ্ছে 5 নাম্বার সংখ্যা থেকে 4 নাম্বার সংখ্যা। d1 মানে কত? 2 নাম্বার সংখ্যা থেকে 1 নাম্বার সংখ্যা। একইভাবে প্রথম যে সংখ্যা থাকে সেটাকে বলে a1, আর দ্বিতীয় সংখ্যাটাকে a2, একইভাবে তৃতীয়টাকে A3, আর চতুর্থটাকে কত? A4 বলে, ঠিক আছে? তো এখানে দেখো, আমরা প্রথম কিলোমিটার জন্য যে ভাড়া, প্রথম কিলোমিটার জন্য ভাড়া, ট্যাক্সির ভাড়া সেটা সে সংখ্যাটাকে কি দিয়ে ডিনোট করতে পারবো? A1 দিয়ে, ঠিক আছে? A1 ইজ ইকুয়াল টু কত হবে? 15 টাকা। একইভাবে এবার হচ্ছে প্রথম কিলোমিটার শেষ, প্রথম কিলোমিটার পরে কত? দ্বিতীয় কিলোমিটার। তো দেখো, দ্বিতীয় কিলোমিটার এর জন্য ভাড়া কি হবে? এটা কি হয়ে যাবে? এটা হবে A2। A2 ইজ ইকুয়াল টু কত হবে? প্রথম কিলোমিটারের জন্য 15 টাকা তো দিতে হবে। এরপরে দ্বিতীয় কিলোমিটার মানে কি? প্রথম কিলোমিটার প্লাস 2 নম্বর কিলোমিটার, 2 নম্বর কিলোমিটারে কত দিতে হবে? আবার 8 টাকা দিতে হবে। তো দুটোটা মিলে কত হয়ে যাবে? দুটোটা মিলে 15 সাথে 8 যোগ করলে 23, 23 টাকা, ঠিক আছে? তো একইভাবে যদি আমরা তৃতীয় কিলোমিটারেরটা বার করি, তৃতীয় কিলোমিটার এর জন্য ভাড়া দিতে হবে কত? A2। এ ভাড়াটাকে কি দিয়ে ডিনোট করবো? A3। A3 কত হয়ে যাবে? প্রথম কিলোমিটারের জন্য 15, এরপরে দ্বিতীয় কিলোমিটার জন্য 8, এরপরে তৃতীয় কিলোমিটার জন্য 8, ঠিক আছে? মানে কত? 15, 15 আর 8 8 16, তাহলে 15-র সাথে 16 যদি যোগ করি, সরি 16 যদি যোগ করি কত আসবে? 31 টাকা। তো এবার আমরা যদি এখানে ভাড়াগুলো লিখি, সুতরাং ভাড়াগুলি যথাক্রমে কত কত হয়ে যাবে? প্রথমটা হবে হচ্ছে 15, প্রথম কিলোমিটারের জন্য 15, দ্বিতীয় কিলোমিটার কত? 23, আর তৃতীয় কিলোমিটারে 31, এরপর ডট ডট ডট, ঠিক আছে? তো এখানে এবার দেখো, এবার আমরা এদের যে এখানে যে সিরিজ একটা এসেছে এটার কি সাধারণ অন্তরগুলো বার করব। তো প্রথমে যদি প্রথম সাধারণ অন্তরটা বার করি, তো সুতরাং
সাধারণ অন্তর d1 ইকুয়াল টু d1 মানে কি দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ। তো দ্বিতীয় সংখ্যা কত? 23। তাহলে a2 d1 ইকুয়াল টু কি হয়? a2 মাইনাস a1। তো a2 কত? a2 হচ্ছে দ্বিতীয় সংখ্যা 23। 23 থেকে কত বিয়োগ? a1। a1 কত? 15। 15 যদি বিয়োগ করি কত আসবে? 8। ঠিক আছে? একইভাবে যদি আমরা d2 বার করি, d2 ইকুয়াল টু কত আসবে? d2 ইকুয়াল টু হচ্ছে এখানে d2 মানে কত? d2 মানে a3 থেকে a2 বিয়োগ। তো এভাবে যদি বিয়োগ করি a3 কত? 31। আবার a2 কত? a2 হচ্ছে 23। এটার ক্ষেত্রেও কত হবে? আসবে 31 থেকে 23 বিয়োগ করলে 8। ঠিক আছে? তো এখানে লিখবে। এরপরের পেজে লিখছি আমি। সুতরাং দেখো d1 ইজ ইকুয়াল টু d2 এসেছে। দেখো d1 এর ভ্যালুও 8 আবার d2 এর ভ্যালুও 8। সুতরাং কি? সুতরাং d1 ইজ ইকুয়াল টু d2। ঠিক আছে? এটা লিখে এবার এটা মানে কি? এখানে যে সাধারণত কি এসেছে? একই এসেছে। মানে এটা কি? সমান্তর প্রগতি। তাহলে কি? এখানে উত্তরটা রেখে দেবে। সুতরাং উপরোক্ত পরিস্থিতি কি সমান্তর প্রগতি গঠন করে। কারণ কি? কারণ সাধারণ অন্তর সমান। আমাদের দেখো কোশ্চেনের মধ্যে গঠন করে এবং কেন লিখতে বলেছে। তো এটাই অ্যান্সারের মধ্যে লিখে দেবে, কারণ সাধারণত সমান। দেখো এরপরে দ্বিতীয় নম্বর কোশ্চেন। দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলেছে? একটি সিলিন্ডারে থাকা বায়ু পরিমাণ, যেখানে একটি বায়ু নিষ্কাশন পাইপ একই সময় সিলিন্ডার থেকে বায়ুর 1/4 অংশ, মানে সিলিন্ডারে যে পরিমাণ বায়ু আছে তার থেকে কত 1/4 অংশ নিষ্কাশন করে। তো এটা কি এই পরিস্থিতিটা কি সমান্তর প্রগতি গঠন করবে? তো এটা আমরা দেখে চলো। তো প্রথমে কি করব? এখানে যে সিলিন্ডারের বায়ু কতটুকু আছে সেটা আমাদের মানে উল্লেখ করা নেই, সেটা আমাদের ধরে নিতে হবে। ধরি, কি ধরবো? ধরি সিলিন্ডারে থাকা বায়ুর পরিমাণ। বায়ুর পরিমাণ। ঠিক আছে? বায়ুর পরিমাণ কি মানে কি? বায়ুর পরিমাণ যেকোনো কিছু, ধরো একটা তোমার কাছে বাটি আছে। বাটির মধ্যে যদি বলি জলের পরিমাণ, জলের পরিমাণ মানে কি? পরিমাণ বার করতে হলে আমাদের কি বার করতে হয়? আয়তন। আর আয়তনকে ইংলিশে কি বলে? ভলিউম। আর ভলিউমকে কি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তো একইভাবে আমরা সিলিন্ডারে থাকা বায়ুর পরিমাণকে কি ধরে নেব? ভলিউম মানে ভি ধরে নেব। এবার দেখো, এবার কি করব? এখানে একই সময়ে যে মানে বায়ু নিষ্কাশন পাইপটা কত অংশ করে? 1/4 অংশ করে নিষ্কাশন করে। ঠিক আছে? তো এটার জন্য কি লিখবো দেখো, প্রথমবার বায়ু নিষ্কাশন প্রথমবার বায়ু নিষ্কাশন করার পর অবশিষ্ট বায়ুর পরিমাণ। পরিমাণ। দেখো, দেখো বায়ুর প্রথমে সিলিন্ডারের বায়ু কত আছে? ভি। এরপরে কি বলেছে? মানে বায়ু নিষ্কাশন করার মানে যে পাইপে আছে সেটা কত অংশ করে বায়ু, মানে সিলিন্ডারের যে পরিমাণ বায়ু আছে মানে ভি পরিমাণ বায়ু 1/4 অংশ করে নিষ্কাশন করে। নিষ্কাশন করে মানে কি? বাদ দিয়ে দেয়, মানে বের করে দেয়। বের করা মানে কি? বিয়োগ করে দেয় এক কথা। ঠিক আছে? সিলিন্ডার থেকে বের করছে মানে কি? বিয়োগ হচ্ছে। তাহলে এটা কি? প্রথম আছে ভি, সিলিন্ডারে ভি আছে, এর থেকে কত? 1/4 অংশ। 1/4 অংশ কার? সিলিন্ডারে থাকা বায়ু। তাহলে সিলিন্ডার থাকা বায়ুর পরিমাণ কত? ভি। তাহলে ভি এর 1/4 অংশ বের করে দিয়েছে। তো এটা যদি আমরা করি কি আসবে দেখো, এখানে ভি আছে, ভি তো লিখেছি। এরপর এখানে কি হয়ে যাবে? ভি এর সাথে একের গুণ করলে ভি বাই কত? 4। এবার দেখো এখানে যদি আমরা এক, তো যদি আমরা লসাগু নিই কত আসবে? 4 আর 1 এর লসাগু 4 আসবে। 1 দিয়ে 4 কে ভাগ করলে কত? 4। 4 দিয়ে উপরের ভি কে গুণ, মানে 4v মাইনাস ভি। তাহলে এখানে কি হয়ে যাবে? 3v মাইনাস 4। ঠিক আছে? প্রথমবারে তাহলে কি
সিলিন্ডারে ছিল কত ভি পরিমাণ বায়ু, এরপর প্রথমবার নিষ্কাশন করার পর বায়ুর পরিমাণ কত হয়ে গেছে 3V/4। এবার দেখো দ্বিতীয়বার পর অবশিষ্ট বায়ুর পরিমাণ, ঠিক আছে? বায়ুর পরিমাণ এবার কি হয়ে যাবে দেখো, প্রথম পরিমাণ কি হয়ে যাবে তাহলে প্রথমবার নিষ্কাশন করার পর বায়ু কতটুকু রয়ে গেছে 3/4, তাহলে 3/4 থেকে এবার 3/4 থেকে 3V/4 থেকে কত বিয়োগ করবো দেখো, 3V/4 প্রথমবার নিষ্কাশন করার পর আছে। এবার কি বলেছে, সিলিন্ডারে থাকা বায়ু 1/4 অংশ নিষ্কাশন করে। সিলিন্ডারে আছে কত এবার 3/4, 3V/4, তো এটার 1/4 অংশ নিষ্কাশন করবে, মানে মাইনাস 3/4, 3V/4 ইন্টু এটার মানে 1/4, মানে সিলিন্ডার যত আছে এটার 1/4 কি নিষ্কাশন করবে, ঠিক আছে? তো এবার দেখো এখানে কি হয়ে যাবে, উপরে 3V/4 আর নিচে উপর হচ্ছে 3V আর নিচে হচ্ছে 4, আর একইভাবে এখানে কত 3Vর সাথে 1 গুণ করলে 3V, আর 4 4 কত 16। এবার দেখো এখানে যদি আমরা 4 আর 16 লসাগু কত আসবে 16, 4 দিয়ে 16কে যদি ভাগ করে 4, 4 দিয়ে 3কে গুণ করলে কত আসবে 12V, মাইনাস 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 দিয়ে 3V কে গুণ করলে 3V, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা বিয়োগ করি কত আসবে 16/12 থেকে 12V থেকে 3টা V বিয়োগ করলে কত 9টা V থাকবে, ঠিক আছে? তো কি সিলিন্ডার প্রথম ছিল V, এরপর প্রথমবার নিষ্কাশন করার পর হয়ে গেছে 3V/4, এরপর দ্বিতীয়বার নিষ্কাশন করার পর হয়ে গেছে 9 বাই কত 9V/16। তো এটা দেখো, তাহলে এবার কি লিখবো, সুতরাং দেখো আয়তনের মানগুলি এখানে যেগুলো আছে এগুলো সবগুলো আয়তন। তাহলে আয়তনের মানগুলি কি, প্রথম হচ্ছে ভি 3V/4, এরপরে 9V/16। তাহলে দেখো কি হবে, প্রথম হচ্ছে ভি, এরপর হচ্ছে 3V/4, এরপর হচ্ছে 9V/16, ঠিক আছে? ডট ডট দিয়ে দেবে, কারণ এরপরে যদি আমরা এখানে দ্বিতীয়বার পর্যন্ত করছি, এরপর তৃতীয়বারও করা যাবে, চতুর্থবার একটা সময় জিরো আসবে, ঠিক আছে? তো একইভাবে এখানে দেবে। এবার আমরা যদি সাধারণত বার করি, সুতরাং সাধারণত কি D1, D1 ইজ ইকুয়াল টু কি হয়, D1 মানে A2 থেকে A1 বিয়োগ করা। এখানে A2 কত, A2 হচ্ছে 3V/4 থেকে কত A1 বিয়োগ করা, A1 কত ভি, যদি বিয়োগ করি কি আসবে দেখো, এখানে কত আছে 1, তো 4 আর 1 এর লসাগু কত হয়ে যাবে 4, তো সেম ভাবে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে 3V কে গুণ, এরপরে ভি দিয়ে নিচে কত 1, 1 দিয়ে 4কে ভাগ করব, 4 দিয়ে উপরে ভি কে গুণ, মানে 4V। তো এটার ক্ষেত্রে সাধারণত কত আসবে, বিয়োগ করলে -V/4, ঠিক আছে? এরপরে যদি আমরা D2 বার করি, D2 ইজ ইকুয়াল টু কত A3/A2, ঠিক আছে? তাহলে দেখো A3 কত, A3 হচ্ছে 9V/16 মাইনাস কত 3V/4। তাহলে এবার যদি আমরা লসাগু করি, 4 আর 16 লসাগু 16, তো সেমভাবে এখানে কত হয়ে যাবে 9V, আর এখানে কত 4 দিয়ে 16কে ভাগ করলে 4, 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 কত 12V, তাহলে 12V থেকে 9V বিয়োগ করলে কত 3V, আর বড় সংখ্যার চিহ্ন কত মাইনাস, আর নিচে কত 16, ঠিক আছে? এবার দেখো এন যেহেতু এবার T1 নট ইজ ইকুয়াল টু D2, ঠিক আছে? সুতরাং উপরই উক্ত পরিস্থিতিটি সমান্তর প্রগতি গঠন করে না। কারণ কি, কারণ সাধারণ অন্তর সমান নয়। সমান যদি হয়ে যেত তাহলে কি এটাও সমান্তর প্রগতি গঠন করত। এরপর দেখো 3 নাম্বার, 3 নাম্বার কি বলেছে, একটি কুয়া প্রতি মিটার খনন করার পর খরচ, যেখানে প্রতিটির জন্য খরচ প্রথম মিটারের জন্য কত 150 টাকা এবং পরবর্তী প্রত্যেক মিটারের জন্য 50 টাকা করে বৃদ্ধি পায়, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কিভাবে করবে দেখো, প্রথমে প্রথমে কি হয়ে যাবে, প্রথমে
প্রথম প্রথম মিটার খনন এর খরচ ইকুয়াল টু কত হয়ে যাবে? 150 টাকা। এরপরে দ্বিতীয় মিটার খনন এর খরচ কত আসবে? 150 টাকা তো প্রথম মিটার, আর দ্বিতীয় প্রতি মিটারের জন্য কত? 50 টাকা। তাহলে 50 ইকুয়াল টু কত? 200 টাকা। একইভাবে যদি তৃতীয়বার করি, তৃতীয় মিটার এর খরচ কত আসবে? দ্বিতীয় মিটারে 50 টাকা, এর পরবর্তী মিটারের জন্য কত? আবার 50 টাকা, মানে কত? 250 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং খনন খরচ যথাক্রমে কি হয়ে যাবে? খনন খরচ যথাক্রমে প্রথম হচ্ছে 50, এরপর হচ্ছে 200, এরপর হচ্ছে 250। ঠিক আছে, তো এটা আরো ডট ডট থাকবে কারণ এরপরেও খনন হয়েছে। এবার দেখো, এবার যদি আমরা এখান থেকে সাধারণ অন্তর বার করি, তাহলে সুতরাং সাধারণ অন্তর D1 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? A2 মাইনাস A1। A2 কত? A2 হচ্ছে 200 মাইনাস A1 কত? A1 হচ্ছে 150। যদি বিয়োগ করি কত আসবে? 50। একইভাবে D2 যদি বের করি সেটা কত? A3 মাইনাস A2। A3 কত? 250। A2 কত? 200। তো বিয়োগ করলে কত? 50 আসবে এটার ক্ষেত্রে। সুতরাং এখানে কি, যেহেতু D1 ইজ ইকুয়াল টু কত? এখানে দেখো D1 আর D2 ভ্যালু একই এসেছে, মানে কি সমান সমান। তো এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? সুতরাং উক্ত পরিস্থিতিটি সমান্তর প্রগতি গঠন করে। কারণ কি? সাধারণ অন্তর সমান। ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বার কি বলা আছে? প্রত্যেক বছরের হিসাবের খাতায় জমা হওয়ার অর্থ যখন জমা দেওয়া কত? 10,000 একক দশক শতক হাজার দশক 10,000 টাকার উপর বার্ষিক কত? 8% চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়। তাহলে কি এখানে কত জমা দেওয়া? কত? 10,000 টাকা। 10,000 টাকার কত পার্সেন্ট করে দিচ্ছি? 8% করে। 8% করে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবে? দেখো, 8% চক্র 8% চক্রবৃদ্ধি সুদ দেওয়ার অর্থের পরিমাণ। কত? পরিমাণ A1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে। পরিমাণটা কত? A1 ইজ ইকুয়াল টু কত? 10,000 টাকা। তাহলে দেখো, প্রথম বছর, সুতরাং প্রথম বছর 8% চক্রবৃদ্ধি সুদ দেওয়ার পর অর্থের পরিমাণ। টাকা হচ্ছে 10,000। ঠিক আছে, টাকা হচ্ছে কত? 10,000। তাহলে 10,000-এ যদি আমরা 8% চক্রবৃদ্ধি সুদ বার করি সেটা কত হয়ে যাবে? দেখো, 10,000 হচ্ছে 100-র ভ্যালু, 8% চক্রবৃদ্ধি সুদ দিচ্ছে, মানে কি 100টা কত হয়ে যাবে? 100-র সাথে 8 যোগ করলে কত? 108। ঠিক আছে, তো এখানে যদি এটা করি এখানে কি আসবে? এখানে 2টা শূন্যর সাথে এখানে 2টা শূন্য বাদ, তাহলে এখানে কত আছে? এখানে 2টা শূন্য আছে, আর এখানে তো কত আছে? 108। যদি গুণ করি 108-এর সাথে 108 গুণ করলে 108-এর পরে 2টা শূন্য আসবে। ঠিক আছে, এত টাকা। এরপর দেখো, দ্বিতীয় বছর 8% চক্রবৃদ্ধি সুদ দেওয়ার পর অর্থের পরিমাণ। এটার ক্ষেত্রে হয়ে যাবে কি হয়ে যাবে? দেখো, প্রথম বছর দেওয়ার পর কত? এখানে কত টাকা আছে? 10,800। দেখো, এটাকেই বলে চক্রবৃদ্ধি সুদ।
মানে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে প্রথম বছর 10,000 টাকা, এরপরে যে টাকাটা তোমার সুদ দেওয়া হয়েছে টোটাল যে টাকাটা আছে এটার উপর সুদ দেবে। যদি এখানে সাধারণ যে সুদ যেটাকে বলে সেটা যদি হতো, এটা এখানে ইউজ হয়েছে, মানে এখানে প্রথম বছরে এটা ইউজ হয়েছে, আবার দ্বিতীয় বছরও এটাই ইউজ হতো, ঠিক আছে। এখানে যদি এখানে সাধারণ সুদ লেখা থাকতো, মানে চক্রবৃদ্ধি সুদ না লেখা থাকতো, চক্রবৃদ্ধি লেখার কারণে এটা ইউজ হবে, ঠিক আছে। তাহলে এখানে কত এত আছে, এটা কত হলো 100 হলো। তো 100-র উপর কত আবার সেমভাবে 108 হয়ে যাবে, কারণ 8% সুদ আছে। তো এবার দেখো এখানেও দুইটা শূন্যর সাথে দুইটা শূন্য কত বাদ, তাহলে কার কার সাথে গুণ হবে 108 এর সাথে 108 এর গুণ। যদি আমরা গুণটা করি 108 এর সাথে 108 এর যদি গুণ করি, আটাটা কত হয় 64 4 8 0 0, হাতে আছে 6, যদি যোগ করি 64 8 একে 8, এভাবে জিরো দিয়ে গুণ করলে 0 0 আসবে। এরপরে দেখো 1 দিয়ে গুণ করলে কত 8 একে 8, আর 1 কে আর 0 গুণ সেমভাবে 0 আসবে, আর এখানে কত 1। মানে এবার দেখো 4 6 8 দুগুণে 16, 6 হাতে আছে 1, মানে এত। তাহলে এটা গুণ করলে কত আসবে 11664, ঠিক আছে। এবার দেখো সুতরাং কি অর্থ রাশিগুলি যথাক্রমে কত কত হয়ে যাবে। প্রথমে ছিল কত 10,000, এরপরে 8% সুদ দেওয়ার পর হয়ে গেছে 10800, এটার উপর 8% দেওয়ার পর কত হয়ে গেছে 11664, ঠিক আছে। এবার ডট ডট দিয়ে দেবো, কারণ দ্বিতীয় বছর তৃতীয় বছরও দেওয়া হবে, চতুর্থ বছরও দেওয়া হবে। এবার যদি এখানে যদি আমরা সাধারণত ব্যাপার দেখো, এটা হচ্ছে A1, একইভাবে এখানে A2 হবে, A2 ইজ ইকুয়াল টু লাগবে A2, আর এটা কত হয়ে যাবে A3, ঠিক আছে। এটা হচ্ছে A3 হলো। তাহলে এখানে যদি আমরা সাধারণত, সুতরাং সাধারণ অন্তর D1 ইজ ইকুয়াল টু বের করি, D1 ইজ ইকুয়াল টু কত A2 মাইনাস A1, তাহলে A2 ইজ ইকুয়াল টু কত, A2 ইজ ইকুয়াল টু হচ্ছে এটা 10800, 10800 মাইনাস A1 হচ্ছে 10,000, বিয়োগ করলে কত 10,000, 800 থেকে 10,000 বিয়োগ করলে 800 থাকবে, ঠিক আছে। এরপরে যদি আমরা D2 বার করি, D2 মানে কত A3 মাইনাস A2, যদি বার করি A3 কত 1111664 থেকে যদি 10800 বিয়োগ করে কত আসবে দেখো। এর ক্ষেত্রে 11664 থেকে 10800 যদি বিয়োগ করি কত আসবে, 4 থেকে যদি 0 বিয়োগ করি 4, 6 থেকে 0 বিয়োগ করলে 6, এখানে হচ্ছে 8 16, 16 মানে কত 6 মানে 16, 16 থেকে 8 বিয়োগ করলে 8, হাতের 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, মানে কত 864। এখানে দেখো যেহেতু D1 নট ইজ ইকুয়াল টু D2, এখানে দেখো D1 আর D2 এর ভ্যালু একই আসেনি, তাহলে কি সুতরাং সুতরাং পরিস্থিতিটি কি সমান্তর প্রগতি গঠন করে না। করে না, কারণ সাধারণ অন্তর সমান নয়, ঠিক আছে।